ভিকটিম কম্পেনসেশন অ্যান্ড রেস্টোরেটিভ জাস্টিস আমরা এটা এখন আরম্ভ করছি। এটা খুব ইম্পর্টেন্ট এই কারণে ভিকটিম কম্পেনসেশনটা, যে আমাদের যে কেসগুলো আমাদের কোর্টের মধ্যে আছে, এই কেসের মধ্যে যদি ভিকটিমকে একটু সাপোর্ট দেওয়া যেতে পারে তাহলে আপনারা দেখবেন যে কেসের আউটকাম যে কমপ্লিটলি ডিফারেন্ট হচ্ছে। ধরুন একটা কেসের মধ্যে ধরুন দুটো পক্সোর কেস হলো, দুটো আলাদা থানাতে সিমিলার এরকম কেস, কিন্তু দুটো থানাতে দুজন আইও ইনভেস্টিগেট করছে। একজন আইও ডালসার সঙ্গে কথা বলে, পিএলভির সঙ্গে কথা বলে, আপনারা সাপোর্ট পারসন অ্যাপয়েন্ট হচ্ছেন, সাপোর্ট পারসনের সঙ্গে কথা বলে ডালসার মাধ্যমে একটু প্রসেস করে তার যে প্রাপ্য আছে বিএনএসএসের মধ্যে হোক পক্সোর মধ্যে হোক, তার প্রাপ্য হচ্ছে কম্পেনসেশন। তা একজন আইও চেষ্টা করলো, কম্পেনসেশন ভিকটিম পেয়ে গেল 5 লাখ 6 লাখ 10, যাই হোক একটা কম্পেনসেশন সে অ্যামাউন্টটা পেলো। অন্য আইও চেষ্টা করেনি, ভিকটিম কম্পেনসেশন পায়নি। কালকে যখন কেস ট্রায়ালে যাবে, কোন ভিকটিম প্রসিকিউশনকে বেশি সাপোর্ট করবে? যে কম্পেনসেশন পেয়েছে। কেন আমরা যদি ভিকটিমের প্রাপ্য আমরা না পাইয়ে দিতে পারি, তাহলে কালকে কিন্তু সেই ভিকটিমকে অ্যাকিউজরা লোভ দেখাবে, চেষ্টা করবে তাকে উইনেভার করা, চেষ্টা করবে তাকে পয়সা দিয়ে তাকে হস্টাইল ক্রিয়েট করা। বলে এটা সমাজ ব্যবস্থার মধ্যে হয় আমাদের মধ্যে। বলে একটা যে ভিকটিমের যখন সিস্টেম তৈরি হয়েছে, তার প্রাপ্য তার পাওয়া উচিত, সেটা কেন দেব না? কোর্ট কনসিস্টেন্টলি বলেছে সেক্সুয়াল অফেন্সেস কেসে আমাদেরকে তাদেরকে কম্পেনসেশনস দেওয়া উচিত। আমাদের আইনের মধ্যে যে ভিকটিম কম্পেনসেশন যে কথাটা, সেটা বহুদিন থেকে আছে, মানে পুরনো সিআরপিসি যেটা ছিল তার মধ্যে ছিল, সেখানে ছিল সেকশন 357 357 357 ধারাতে বলা ছিল যে কেসে যখন শাস্তি হবে, শাস্তি হওয়ার সময় কোর্ট যখন অর্ডার দিচ্ছে, অ্যাকিউজে কনভিকশন দিচ্ছে, সেই সময় কোর্ট একটা ফাইন দেয়, ফাইনের অ্যামাউন্ট থেকে কম্পেনসেশন ভিকটিমকে দেবে। তারপরে বহু কোর্টের কেসের মধ্যে সুপ্রিম কোর্ট বললো যে না, শুধু ফাইন থেকে না, ফাইন যদি খুব কম টাকা থাকে, অনেকগুলো কেসের মধ্যে ফাইন অ্যামাউন্ট 5,000 10,000, তাদের ভিকটিম কম্পেনসেশন সাফিসিয়েন্ট হবে না। বলে এই ফাইন অ্যামাউন্টের যদি সাফিসিয়েন্ট না থাকে, তারপরেও কিন্তু ভিকটিমকে কম্পেনসেশন দেওয়া যেতে পারে। এটা 357 বলা ছিল, কিন্তু সেখানে মিস কী করলো? কম্পেনসেশন হবে যখন ভিকটিমের অ্যাকিউজের শাস্তি হবে, কেসটা কনভিকশন হবে। এখন একটা কেস কনভিকশন হবে কি হবে না, সেটা কিন্তু সমস্ত কিছু ডিপেন্ড ভিকটিমের উপরে করে না। অনেক সময়তে কেসেসগুলো প্রুফ হয় না, কেন প্রুফ বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণ করা গেল না, সেটা অনেক কারণ থাকতে পারে, একটা দুটো না, অনেক কারণ থাকতে পারে। তাহলে যে ভিকটিমাইজ হয়েছে তার তো রাইটস ভায়োলেট হয়েছে সামওয়্যার। তার যে কনস্টিটিউশন রাইট ছিল আর্টিকেল 21, আমাদের সবার রাইট টু লাইফ লিবার্টি আছে, তার রাইট টু লাইফের যে প্রোটেকশন, কেউ যদি ভিকটিমাইজ হয় তাহলে স্টেটের কি ফেলিওর নয়? কোথাও না কোথাও ফেলিওর আছে স্টেটের মধ্যে। বলে কথা আসলো যে ভিকটিম কম্পেনসেশন শুড নট বি ডিপেন্ডেন্ট আপন আউটকাম অফ দ্য কেস। কেসে কনভিকশন হবে কি হবে না তার সঙ্গে ভিকটিম কম্পেনসেশনের সম্পর্ক নয়। ভিকটিমের রাইটস ভায়োলেট হয়েছে, when victim rights are violated they are entitled to compensation, তাকে কম্পেনসেশন দিতে হবে। বলে আমরা এটা কোনোদিন এটা মনে করবো না যে পিএলভি হিসাবে যে আপনার কেসে আপনি চেষ্টা করছেন কম্পেনসেশনে, ভিকটিম সাপোর্ট করবে কি করবে না, কেস প্রুফ হবে কি হবে না। যদি ভিকটিমাইজ হয়ে থাকে, তার আর্টিকেল 21 ভায়োলেটস হয়েছে, স্টেট ফেল করেছে প্রোটেকশনসের মধ্যে, আর একটা সামান্য টাকা আমরা স্টেট এক্সচেকার থেকে সেখানে দিচ্ছি তার প্রাপ্য হিসাবে, কেন ভিকটিম হ্যাজ আ রাইট টু গেট কম্পেনসেশন। এটা সাবসিকুয়েন্টলি অ্যাড হলো সিআরপিসিতে, সেকশন ছিল 357 ক্যাপিটাল এ, 357 ধারাতে এই কম্পেনসেশনটা আসলো, যেখানে বলা হলো যে ভিকটিম কম্পেনসেশন শুড বি ডিট্যাচ ফ্রম আপনার আউটকাম থেকে। আউটকাম কেস সঙ্গে সম্পর্ক নয়, আউটকাম যাই হোক না কেন, ভিকটিমের রাইটস ভায়োলেট হয়েছে, ভিকটিম শুড গেট কম্পেনসেশন, এইটা প্রসেসটা ছিল। তাহলে আমরা কম্পেনসেশনে যে ডেভেলপমেন্টটা হয়েছে আমরা সেটা এখন দেখব। সেকেন্ড আমরা দেখব একটা প্রিন্সিপাল এখানে বলা আছে রেস্টোরেটিভ জাস্টিস।
রেস্টোরেটিভ জাস্টিসের প্রিন্সিপাল যেটা ডেভেলপ করা আছে সেটা হলো যে একজন অ্যাকিউজ যখন অপরাধ করে, ধরুন এটা বেশিরভাগ ইউজ হয়েছে বাচ্চাদের ক্ষেত্রে, বড়ো ক্ষেত্রে ইউজ হতে পারে। অ্যাকিউজকে যদি তার আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের মধ্যে আমরা কিন্তু রিট্রিবিউশন বিশ্বাস করি না, হাতের বিনিময়ে হাত, চোখে বিনিময়ে চোখ, আমরা এতে বিশ্বাস করি না। আমরা হচ্ছে রিফরমেশন, প্রত্যেক অ্যাকিউজের একটা স্কোপ আছে সে রিফর্ম করা। বলে রেস্টোরেটিভ জাস্টিস এটা আরম্ভ হলো অ্যান্টোনিয়াতে, কানাডাতে আর আদার প্লেসেস, সেখানে যেখানে একজন ধরুন কোনো বাচ্চা কোনো অফেন্স করেছে, তাকে সেই ভিকটিম কাছে নিয়ে যাওয়া, দেখা যে কি তুমি করেছো, তোমার ইম্প্যাক্ট কি ভিকটিমের উপর পড়লো। সেখানে সে যদি রিয়েলাইজেশন হয় যে না আমি ভুল করেছি, ওর সেলফ রিয়েলাইজেশন হয় যে আমি ভুল করেছি, এটা করা উচিত না, তাহলে আমি বাচ্চাকে রিফর্ম করতে পারি, সেভাবে অন্য অ্যাকিউজকে রিফর্ম করতে পারি। বলে রেস্টোরেটিভ জাস্টিস কনসেপ্টটা আরম্ভ হয়েছিল যে আমরা শাস্তি নয়, কিন্তু তার সেলফ রিয়েলাইজেশন যে তার ভুল হয়েছে, আর সে যদি মনে করে যে না এই ভুলটা আগামী দিন আমি করব না, তাহলে সেই রিয়েলাইজেশনের মাধ্যমে তাদেরকে কিন্তু ভিকটিমকে কিছু কম্পেনসেশন দেওয়া, ক্ষতিপূরণ করা, এইভাবে কেসটাকে কিন্তু ক্রিমিনাল কেসকেও সেটেল করা যেতে পারে। বলে বেশিরভাগ সময়তে ছোটো কেসগুলোতে এটা রেস্টোরেটিভ সিস্টেম ইউজ হয়। আবার এটা লিমিটও থাকতে পারে, খুব সিরিয়াস কেসে আমরা রেস্টোরেটিভ সিস্টেম ইউজ করতে পারবো না, রেপ কেস, মার্ডার কেস, হেনিয়াস ক্রাইম, সেখানে একটু ডিফিকাল্ট, ইম্পসিবল নয় বাট ডিফিকাল্ট। আমাদেরকে ছোটো কেসগুলোতে যেখানে রিফরমেশনের চান্স আছে আমরা ডেফিনেটলি এটাকে ইউজ করতে পারবো। পক্সো কেসে আজকে অনেক কেস হচ্ছে যেগুলো আপনার এলোপমেন্টের কেসেস, অ্যাডোলেসেন্ট লাভ অ্যাফেয়ারের কেসেসগুলো, আমরা পক্সো বহু কেসে আছে যেগুলো হচ্ছে। এখন কোর্টও ডিসাইড করতে পারছে না আমরা কীভাবে যাব, কিন্তু আইনটা তো খুব শক্ত, আইনের মধ্যে তার শাস্তি কথা বলা আছে, কিন্তু তার সঙ্গে যদি অন্যভাবে দেখেন, আমাদের এই আইনটা কিন্তু সমস্ত অ্যাডোলেসেন্টের সেক্সুয়াল রিলেশনসটাকে ক্রিমিনালাইজ করেছে। ধরুন এই আইনটা যখন ছিল না, একটা 16 বছর বয়সের মেয়ে একটা 18 বছর বয়সের ছেলের সঙ্গে ভালোবাসা হলো, তাদের রিলেশনশিপ ডেভেলপ হলো, সে কিন্তু ক্রিমিনাল হচ্ছে না। কিন্তু যেই পক্সো চলে আসলো, এখন ওই যে রিলেশনশিপ যেটা ছিল অ্যাডোলেসেন্টের মধ্যে, এটা ক্রিমিনালাইজ হয়ে গেছে, আমরা তাকে অফেন্ডার বলছি, তাকে জেলের মধ্যে থাকছি। বলে এই যে মানে অ্যাডোলেসেন্টের নিজের রিলেশনশিপ ডেভেলপ করবে, তাদের প্রেম ভালোবাসা থাকবে, এটা কোনো জিনিস এরকম নয় যেটা হয়নি আগে, চিরকাল হয়ে এসছে, আজকেও হচ্ছে, আগামী দিনের মধ্যে হবে। ল একটা ক্রিমিনালাইজ করেছে বলে কোর্টের জন্য এটা বড় চ্যালেঞ্জ যে এই যে কনসেনসুয়াল রিলেশনশিপ আমাং অ্যাডোলেসেন্ট, এটাকে আমরা কি করে ডিল করব। রেস্টোরেটিভ জাস্টিস মাইট বি আ ওয়ে, এখন পর্যন্ত আমাদের ল কিন্তু এটা কম্পাউন্ডেবল বলিনি, বলে এখন পর্যন্ত ইমপ্লিমেন্ট করা মুশকিল, কিন্তু হতে পারে ফিউচারের মধ্যে রেস্টোরেটিভ জাস্টিস কিন্তু একটা পথ দেখাবে। তা আমরা আরম্ভ করবো এই দুটো ইস্যু, বেশিরভাগ আমি চেষ্টা করব যেটা ডাইরেক্টলি যুক্ত আপনাদের সঙ্গে, সেটা হচ্ছে কম্পেনসেশন নিয়ে, ভিকটিম কম্পেনসেশন নিয়ে আমার আজকে আলোচনা হবে। তা আমরা যদি ভিকটিম কম্পেনসেশন বলি বা প্যারালিগাল ভলেন্টিয়ার্সের রোল বলি, একটা ইউনাইটেড নেশনসের আমরা বলি ইউনাইটেড নেশন প্রিন্সিপাল অ্যান্ড গাইডলাইন্স অন অ্যাক্সেস টু লিগাল এড ইন ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, এই গাইডলাইন্সের মধ্যেও বলেছে প্যারালিগাল ভলেন্টিয়ার্স বা যারা রোল অফ প্যারালিগাল, তাদের কী রোল হতে পারে। টু ডেভেলপ এর অ্যাপ্রোপ্রিয়েট ন্যাশনাল স্কিম অফ প্যারালিগাল সার্ভিসেস উইথ স্ট্যান্ডার্ডাইজ ট্রেনিং কারিকুলা অ্যান্ড অ্যাক্রিডিটেড স্কিম। বলে একটা মানে এই যে প্যারালিগাল ভলেন্টিয়ার্স কনসেপ্ট আমরা এখানে করেছি, সেটা নয় যে আমাদের এখানে একটা সেপারেট সিস্টেম, এটা ওয়ার্ল্ড ওভার চেষ্টা হচ্ছে যে লয়ারের সঙ্গে আপনার প্যারালিগাল ভলেন্টিয়ার্সরা কাজ করতে পারবে। অনেক জায়গায় আমরা বলা হয়তো বেয়ারফুট লয়ার্স, এরকম ওয়ার্ড বলা হতো। প্যারালিগাল ভলেন্টিয়ার্স আমরা এখানে ইউজ করছি যারা সাপোর্ট সিস্টেম তৈরি করবে, কিন্তু এটা ইন্টারন্যাশনালি হতো। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলেছে, আমি জাস্ট হেডিং পড়ছি, রিচ আউট টু দি ভিকটিম অফ ক্রাইম, আমাদেরকে ভিকটিম অফ ক্রাইম কাছে রিচ করতে হবে, পৌঁছতে হবে। কে পৌঁছতে পারে? পিএলভির একটা বিশাল রোল হতে পারে। আবার কোর্ট বললো ক্রিমিনাল হ্যাভ দ্য বেটার অ্যাক্সেস টু জাস্টিস, ভিকটিমস নেগলেক্টেড, এটা বাস্তব। আমাদের সিস্টেমের মধ্যে আমরা ভিকটিমের যে অধিকারটা সেটা কোথাও না কোথাও দিতে পারিনি, বলে একটা প্যারালিগাল ভলেন্টিয়ার্স একটা বিশাল রোল আছে যে আমি কি করে সেই ভিকটিমের কাছে আমরা রিচ করতে পারবো। আমরা কাকে বলবো ভিকটিম অফ ক্রাইম? এখন নতুন লতে বিএনএসএস এর মধ্যে সেকশন 2Y ডিফাইন করেছে ভিকটিম।
যে বলেছে ভিকটিমের মানে হচ্ছে আ পারসন হু হ্যাজ সাফার্ড এনি লস আর ইনজুরি caused by reasons of the act or omission of the accused person and includes the guardian or legal heirs of such victim. দেখেন ভিকটিমের ডিফিনেশনের মধ্যে কিন্তু গার্জিয়ান লিগ্যাল হেয়ার মানে তার আগের শ্রেণী মা বাবা তার পরেকার যারা এয়ার্স তাদেরকে কিন্তু যোগ করেছে। কারণ হচ্ছে যে অনেক সময় ভিকটিম যে ধরুন ডেথ কেস হোমিসাইড কেসেসগুলো তার এয়ার্সগুলো বা অন্য রিলেশনসগুলো কিন্তু সেখানে যে কেস ফাইল করতে পারবে অ্যাপিল ফাইল করতে পারবে তারাও অনেক সময় কম্পেনসেশন পেতে পারবে এমএসএসি কেসগুলোতে যেগুলো মোটর অ্যাক্সিডেন্ট কেসগুলো হয় সেখানে যারা এয়ার্সগুলো আছে তারা টাকা পায় ওখান থেকে কম্পেনসেশন পায় বলে ভিকটিমটাকে শুধু যে ভিকটিম সে নয় ভিকটিমের পরিবারের সদস্য তার গার্জিয়ানস অ্যাজ ওয়েল অ্যাজ তার পরে জেনারেশনে যারা এয়ার্স তারাও কিন্তু ভিকটিমের আওতার মধ্যে আসছে। এটা আমি বলছি না, বিএনএসএস বলেছে। সেই কথাটা সিআরপিসিও বলেছিল 2WA-তে, বিএনএসএসে 2Y-তে এটা বলা আছে ভিকটিমের ডিফিনেশন। ভিকটিমকে নিয়ে ইন্টারন্যাশনালি দুটো খুব মেজর ডিক্লারেশন আছে। একটা ডিক্লারেশন হচ্ছে 1985 সালে 1985-এ, যে ডিক্লারেশনের নাম হচ্ছে ডিক্লারেশন অফ বেসিক প্রিন্সিপালস অফ জাস্টিস অফ ভিকটিম অফ ক্রাইম অ্যান্ড অ্যাবিউজ অফ পাওয়ার 1985। এবার এই আমার জুডিশিয়াল প্রসেসের মধ্যে যারা ভিকটিমস অফ ক্রাইমস বা অ্যাবিউজ অফ পাওয়ার মানে স্টেট টর্চার, পুলিশ টর্চার, স্টেট অ্যাট্রোসিটিস, এগুলো সবই কিন্তু ভিকটিম, তারাও কিন্তু ভিকটিম। কারোর এগেনস্টে ফলস কেস করা ভিকটিম। আপনাকে গতকাল বললাম ওই যে মুর্শিদাবাদে একটা জেলার কেস, আমি মানে ওই এফআইআর কপিগুলো দেখে মানে ভাবা যায় না কীভাবে পুলিশ এফআইআর করেছে। একই চিঠি বিভিন্ন লোক জমা দিয়েছে, সবার 50,000 টাকা লস্ট হয়েছে, সবার 2 ভরি বা 3 ভরি সোনা গেছে বলে একই চিঠি কেউ স্প্রেড করে দিল, বিভিন্ন লোক গেল, তার উপরে থানাও চোখ বন্ধ করে এফআইআর করছে। এবার এই যে ফলস প্রসিকিউশন হয় তারাও কিন্তু ভিকটিম আমাদের সিস্টেমের মধ্যে। আজকে যারা বেআইনিভাবে জেলের মধ্যে আছে তারাও কিন্তু ভিকটিম। প্যারালিগ্যাল ভলেন্টিয়ার মনে করতে হবে সবার জন্য আছে, তার জন্য কিন্তু প্যারালিগ্যাল ভলেন্টিয়ারের পোস্টিং জেলেও হয়, ওদেরকেও সাপোর্ট দেওয়ার জন্যে অনেকেরই পোস্টিং হয়, কোর্টেরও মধ্যে হয়, থানাতেও যেতে হয় এইগুলো। তো এই যে দুটো ডিক্লারেশন, একটা 1985 সালের ডিক্লারেশন, একটা হচ্ছে 2005 সালের ডিক্লারেশন, এই দুটো ডিক্লারেশনের মধ্যে কিন্তু ইন্টারন্যাশনালি বলা হয়েছে ভিকটিমের কী অধিকার আছে, ভিকটিমের রাইটস কী আছে, আইনের মধ্যে ক্যাটেগরিক্যালি বলেছে। ভিকটিমের সব থেকে বড় যে রাইটটা হচ্ছে অ্যাক্সেস টু জাস্টিস অ্যান্ড ফেয়ার ট্রিটমেন্ট, তাকে জাস্টিস পাওয়া, অ্যাক্সেস পাওয়া, তাকে ফেয়ার ট্রিটমেন্ট দেওয়া, এটা কিন্তু একটা বেসিক প্রয়োজন সবার জন্যে। আমরা যে একজন ভিকটিম হলো তার কাছে যে অ্যাক্সেস পাবে, কোর্টে যাবে, তার কিন্তু 3টে পথ আছে। এখানে দেখেন লেখা আছে গেট নাম্বার 1, গেট নাম্বার 2, গেট নাম্বার 3। 3টে রাস্তা থেকে, 3টে পথ থেকে সে অ্যাক্সেস পায়। আবার এখানে দেখেন হার্ডেলস লেখা আছে। এই 3টে পথের মধ্যে কি বলা আছে দেখেন, আমি জাস্ট কুইকলি এক্সপ্লেন করব। আমার মতে এই যে নতুন ল যেটা এসছে বিএনএসএস, এই 3টে গেটের মধ্যে কিছু না কিছু একটা দরওয়ান তৈরি করে দিয়েছে, অবস্ট্রাকশান এনে দিয়েছে, যেটা আমার পার্সোনাল ভিউ ভালো করিনি। গভর্নমেন্ট বলছে চেক করার জন্য করেছি যাতে ফলস কেস না হয়। আমি জাস্ট এটা এক্সপ্লেন করে দিই। বলে আমরা যেহেতু ফাংশন হিসাবে কাজ করি, আমাদের দেখা যে এই হার্ডেলসগুলো শুড নট অ্যাট দি ভিকটিম। সত্যি ভিকটিম, ভালো ভিকটিম, তার কিন্তু এই যে হার্ডেলস আছে এটা কিন্তু অ্যাডভার্সলি ইম্প্যাক্ট করবে না। আমি এক এক করে আসছি। প্রথম কী হলো, আমরা কালকে দেখছিলাম এফআইআর। প্রথম গেট হচ্ছে এফআইআর 173। আপনি থানাতে এফআইআর করতে যাচ্ছেন, এফআইআরে ভালো জিনিস কি করেছে, 0 এফআইআর। আপনি যে কোনো জায়গা ইন্ডিয়াতে আপনি এফআইআর করতে পারেন, খুব ভালো জিনিস। সেকেন্ড ভালো জিনিস কি করেছে, ইএফআইআর। আপনি মেল করে এফআইআর পাঠিয়ে দিলেন, অবশ্য সেটা পিওর ইএফআইআর নয়, আপনাকে 72 ঘন্টার মধ্যে থানাতে যেতে হবে। ফর্মাল কাগজে যখন সই করবেন তখন ফর্মাল এফআইআর আরম্ভ হবে। অনেক সময় কেউ গেল না, কিন্তু খুব সিরিয়াস কেস,
তখন পুলিশ সুমোটো আরম্ভ করতে পারে। রিমেম্বার, এফআইআরের ক্ষেত্রে যে কোনো লোক এফআইআর করতে পারে, এক্সেপ্ট কিছু লিমিটেড কেসেসগুলো আছে যেখানে একদম ওই স্পেসিফিক লোক কেস করতে পারে। যেমনি আপনাকে উদাহরণ দিই, আপনার বাড়ির পাশে কোনো একটা ফ্ল্যাটে স্বামী বউকে মারধর করে, আপনার খুব দুঃখ হয়, আপনি পিএলভি শিক্ষিত, ভিকটিম নিয়ে কাজ করেন, আপনি কি এফআইআর করতে পারেন তার নামে? না। কেন? আইন বলেছে ওই কেসে এফআইআর কে করবে? তার যে ভিকটিম বা তার ব্লাড রিলেশন, তা মা করতে পারে, বাবা করতে পারে, ভাই করতে পারে, বোন করতে পারে। আপনার বাড়ির পাশে একটা ব্যক্তি, আমরা জানি সবাই বাইগেমি প্রোহাইবিটেড, দ্বিতীয় বিয়ে করা যায় না, পানিশমেন্ট আছে, পুরনো লতে ছিল, নতুন লতে ছিল। আপনার বাড়ির পাশে একটা প্রতিবেশী হুট করে সেকেন্ড বিয়ে করে নিল, আপনার খুব দুঃখ লাগছে, আপনি চাইছেন তার শাস্তি হোক, আপনি চাইছেন কেস করতে, আপনি গেলেন কোর্টে কেস করতে, কোর্ট কি আপনার কেস নেবে? না। কে কেস করবে? ফার্স্ট ওয়াইফ, অ্যাগ্রিভ পার্টি। অ্যাগ্রিভ কে হচ্ছে? প্রথম বউ। বলে এই কেসগুলোকে যদি বাদ দিই আমরা, যেগুলো খুব প্রাইভেট ইন নেচার, এই কেসকে বাদ দিলে বাদ বাকি কিন্তু সমস্ত অফেন্সগুলো যে কোনো ব্যক্তি এফআইআর করতে পারে, কোনো বাধা নেই আইনের মধ্যে। আমি বলেছি ম্যারিডের মধ্যে স্বামী স্ত্রী যে ঝগড়া, আমরা যেটা আগে 498 ছিল, এখন নাম্বারটা চেঞ্জ হয়েছে, ওখানে কিন্তু অ্যাগ্রিভ পার্টি বা তার ব্লাড রিলেশন। বাইগেমি অ্যাগ্রিভ পার্টি, অ্যাডাল্টারি এখন নেই, অ্যাগ্রি পার্টি ছিল। এরকম কিছু কিছু কেসের ক্ষেত্রে একটা লিমিট বলা আছে, কিন্তু সাধারণত আপনার পক্সোর কেস, রেপ কেস, মলেস্টেশনের কেস, ইফটিসিংয়ের কেস, যে কোনো ব্যক্তি এফআইআর করতে পারে, আইনের মধ্যে কোনো বাধা নেই। কতদিন এফআইআর করতে হবে? কতদিনের মধ্যে করতে হবে এফআইআর? ধরুন একজনের, আপনার কাছে একটা মেয়ে আসলো, তার বয়স আজকে 20 বছর, সে যখন ক্লাস 6-এ ছিল বা 7-এ ছিল, তখন যার কাছে পড়াশোনা করতো স্কুল টিচার, সেই স্কুল টিচার তাকে এক্সপ্লয়েট করেছে। এখন কি এফআইআর হবে? হবে, হবে। ল বলেছে, খুব ইন্টারেস্টিং জেনে রাখুন, বিএনএসএস বা সিআরপিসিতে একটা চ্যাপ্টার আছে যেখানে বলেছি লিমিটেশন কগনিজেন্স নেওয়ার ক্ষেত্রে, সেখানে বলা আছে যে ছোট অফেন্সেসগুলো যেখানে শাস্তি 1 বছর বা 3 বছর, সেখানে একটা লিমিট বলা আছে, 1 বছর 2 বছরের মধ্যে কেস করা যায়। কিন্তু যেখানে পানিশমেন্ট আপনার বেশি, 3 বছরে বেশি, রেপ কেস, মার্ডার কেস, ডাকাতি কেস, ট্রাফিকিং কেস, এক্সপ্লয়টেশন কেস, সেখানে কিন্তু সেই ডেটে কিন্তু এফআইআর হবে, কোনো বাধা নেই। আপনি পিএলভি, আপনার ওই আপনি বলছেন না জলপাইগুড়িতে পোস্টিং বা শিলিগুড়িতে পোস্টিং, আপনি কোনো মেয়েকে ওখান থেকে রেস্কিউ করলেন, তার আজকে বয়স 25-26 বছর, আপনি আইটিপিএতে এফআইআর করলেন, যারা ছিল তাদেরকে ধরলেন, মেয়ে কথাতে বলল যে আমার বয়স যখন 13 বছর, আমাকে আমার মামা এনে বিক্রি করে দিয়েছে। এখন কি মামার নামে ট্রাফিকিং কেস হবে? 100% হবে, কোনো বাধা নেই। ওই মেয়ে বলল যেদিন ও মেয়েকে বিক্রি করা হয়েছিল ওখানে ব্রোথেলে, সেদিন সেই পাড়ার একটা খুব নাম করা বিখ্যাত লোক ব্যাগে টাকা নিয়ে আসে, কেন নতুন মেয়ে, এত টাকা দিয়েছে ব্রোথেল ওনারকে তার সঙ্গে রেপ করার জন্যে, মানে পারচেজ করার জন্য দিয়েছে। ওই যে লোকের ডেসক্রিপশান দিল, সে থেকে আপনি বুঝতে পারছেন যে কে লোকটা। অনেক সময় হয় তার নামে কি রেপের কেস হবে? 100% হবে। আমরা একটা মেয়েকে রেস্কিউ করেছিলাম বিহারে কাটিহার জেলা থেকে, তার বয়স জাস্ট 14 বছর। এই রেস্কিউর উপরে কমপ্লিটলি বিবিসির একটা ডকুমেন্টারি আছে পুরো প্রসেসে, আমি ওই এনজিওকে সাপোর্ট করছিলাম। সে মেয়ে 164-এর মধ্যে ক্যাটেগরিক্যালি বলল যে প্রথম রাত ওকে রেপ করার জন্যে একজন ব্যক্তি 1 ব্যাগ টাকা দিয়েছে ম্যাডামকে। তার ডেসক্রিপশান যা বললো তাতে বোঝা যাচ্ছে একজন নেতা, লোকাল নেতা। তার নামে রেপ কেস হবে কি হবে না? আমরা করেছি বলে আমরা এই কেসগুলো করতে পারবো, কোনো আইনের মধ্যে বাধা নেই। যে কটা সিরিয়াস কেস পরে করা যাবে। আপনি একটা ইস্যু আসতে পারে, আমি এভিডেন্স কি করে আনবো, সেটা সেকেন্ডারি ইস্যু। আপনি কেস তো করুন না, কেস করুন। মেয়ের কথা কি এভিডেন্স নয়? এভিডেন্স। কোর্টে যদি বিশ্বাস করে শাস্তি হবে,
কেন কোর্ট বলেছে মেয়ের কথার উপরে কিন্তু শাস্তি, সুপ্রিম কোর্ট বলেছে যেখানে মেয়ের কথার উপরে শাস্তি হতে পারে বলে। প্রথম হচ্ছে এফআইআর, কোনো লিমিট নেই, যে কোনো সময় হতে পারে, মনে রাখবেন। এখানে হার্ডেলস কি এনেছে, এখানে নতুন জিনিস যেটা এনেছে, যেখানে শাস্তি 7 বছর অবধি, সেখানে ডিএসপি পারমিশন নিয়ে ও পুলিশ যেটা আছে এফআইআর না করে প্রিলিমিনারি ইনকোয়ারি করতে পারে। এটা আনার উদ্দেশ্য ছিল যাতে ফলস কেসগুলো না হয়। তা এটা আনা হয়েছে একটা কারণে, বাট ইট শুড নট বিকাম অ্যান ইনস্ট্রুমেন্ট যে আমি ভিকটিমকে ডিপ্রাইভ করি। যারা জেনুইন ভিকটিম তাদের এফআইআর ইমিডিয়েটলি হওয়া উচিত। তার মানে হচ্ছে আমাদেরকে রিচ করা উচিত কার উপরে, কাছে, ডিএসপির কাছে, যে আপনি পারমিশন দেবেন না আননেসেসারি হ্যারেস করার জন্যে। যারা ভিকটিম আছে তাদের এফআইআর করা উচিত, কেন এটা রাইট, তার প্রাপ্য। তো প্রথম গেট হলো এফআইআর করা। সেকেন্ড গেট, অনেক সময় এফআইআর পুলিশ করে না, তখন আমরা আগে কি করতাম, 156 ধারাতে আমরা কোর্টে যে 156 ক্লজ 3তে কোর্ট ডাইরেক্ট করবে পুলিশকে এফআইআর করতে। এখনও তাই আছে 175 ক্লজ 3তে। কিন্তু ওখানে একটা হার্ডেল এনেছে। কি হার্ডেল এনেছে? ওখানে বলেছে যে কোর্ট ডাইরেকশান দেওয়ার আগে ওই পুলিশকে শুনবে যে তুমি কেন এফআইআর করোনি। তার মানে পুলিশকে কল ফর রিপোর্ট করবে, যে কল ফর রিপোর্ট করবে একটা ডিলে হবে বলে। এইগুলো চ্যালেঞ্জগুলোকে আমাদেরকে ওভারকাম করতে হবে যাতে পুলিশই এফআইআর দেরি না করে। থার্ড গেট হচ্ছে কমপ্লেন কেস। যে কোনো ব্যক্তি যে কোনো কেস কমপ্লেন কেস ফাইল করতে পারে। আগে 200 সিআরপিসিতে হতো, এখন 223 বিএনএসএসের মধ্যে হবে। এবার এই যে কমপ্লেন কেসের মধ্যে একটা নতুন হার্ডেল ক্রিয়েট করেছে। কি হার্ডেল ক্রিয়েট করেছে? সেখানে বলেছে যে কোর্ট কগনিজেন্স নেওয়ার আগে মাস্ট হিয়ার দ্য অ্যাকিউজড। আগে এটা ছিল না। আমরা জানেন ক্রিমিনাল কেসটা আরম্ভ হয় কগনিজেন্সের পরে। একজন ব্যক্তি কমপ্লেন ফাইল করলো, তখন কোর্ট সেই ব্যক্তির কথা শোনে, তার একটা দুটো সাক্ষী থাকলে তাদের কথা শোনে। এগুলো শোনার পর কোর্ট যদি স্যাটিসফাইড হয় তাহলে আগে ডাইরেক্টলি কগনিজেন্স নিয়ে সামান পাঠাতো অ্যাকিউজডকে। এখন বলেছে স্যাটিসফাইড হওয়ার পরে ইউ মাস্ট গিভ অপরচুনিটি বিং হার্ড টু দি অ্যাকিউজ। তার মানে কগনিজেন্স নেওয়ার আগেই অ্যাকিউজের কাছে সামান যাবে, অ্যাকিউজ হাজির হবে, তারপরে কোর্ট কগনিজেন্স নেবে। তো একটা ডিলে প্রসেস হয়ে গেল এখানে আইনের মধ্যে। বাট ইন এনি কেস আমাদেরকে এটাকে ওভারকাম করতে হবে। তাহলে এই 3টে প্রসেস হচ্ছে যার মাধ্যমে একজন ভিকটিম কেসটাকে আরম্ভ করতে পারে, স্টার্ট করতে পারে। পাবলিক সার্ভেন্টের ক্ষেত্রে বলেছে যদি আপনি কমপ্লেন্ট কেস করেন পুলিশের এগেনস্টে বা অন্য পাবলিক সার্ভেন্টের এগেনস্টে, সেখানে বলেছে যে সেই পাবলিক সার্ভেন্টকে শুনবে আন্ডার উইচ সার্কামস্ট্যান্সেস দে হ্যাভ কমিটেড অফেন্স। ওই পাবলিক সার্ভেন্টের সুপিরিয়রকেও শুনবে যে কোন সার্কামস্ট্যান্সেস এই অফেন্সটা করেছিল, এই দুটোই শুনবে। শোনার পর কোর্ট কিন্তু কগনিজেন্স নেবে। এটা আইনের মধ্যে বলেছে। পক্সোতে আমরা যখন বলি, আমরা জানি অনেক সেকশনসগুলো আছে। সেকশন 3 10 বছর পানিশমেন্ট লাফিদ্ধ হতে পারে। 4 হচ্ছে অ্যাগ্রিভেটেড সেক্সুয়াল অ্যাসাল্ট, 5 7 হচ্ছে সেক্সুয়াল অ্যাসাল্ট, 9 হচ্ছে অ্যাগ্রিভেটেড সেক্সুয়াল অ্যাসাল্ট, 11 হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, 13 হচ্ছে পোর্নোগ্রাফিক পারপাসের জন্যে। এই আইনগুলো বলা আছে পক্সোতে। তার রুলসের মধ্যে প্রোটেকশনসগুলো দেওয়া আছে। আমরা এই শাস্তিগুলো করি। কিন্তু পক্সো অ্যাক্টের মধ্যে আরও অনেকগুলো মেজার্স আছে, যেমনি 33 ক্লজ 7-এর মধ্যে বলেছে যে স্পেশাল কোর্ট টু সিকিউর দ্যাট দ্য আইডেন্টিটি অফ দ্য চাইল্ড ইজ নট ডিসক্লোজ। ভিকটিমের নামটা ডিসক্লোজ করা যাবে না। সেকশন 36 বলেছে ইজ ওয়ান অফ দ্য মেজর রাইট অফ এনশোরিং স্টপিং অফ দ্য ফার্দার ভিক্টিমাইজেশন অফ দ্য চাইল্ড। ভিডিও কনফারেন্সিং মাধ্যমে সাক্ষী হতে পারবে। সেকশন 37 বলেছে অ্যাক্ট হোল দ্য ট্রায়াল টেক প্লেস ইন ক্যামেরা ট্রায়াল হবে। আর সুপ্রিম কোর্টে গাইডলাইন্স দিয়েছে, যেমনি একটা কেস এখানে দেখেন লেখা আছে সাক্ষী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এটা আপনার পক্সোর আসার আগের কেস, মানে জাজমেন্টটা। সাক্ষী পক্সোতে আমরা আজকে যে দেখি যে ট্রায়ালের সময় একটা ভিকটিম সাম সাপোর্ট পাবে, ভিকটিমের পর্দা থাকবে, সাপোর্ট পারসন থাকবে, আই টু আই কন্ট্যাক্ট হবে না অ্যাকিউজ ভিকটিমের মধ্যে, ভিকটিমকে সাফিসিয়েন্ট ব্রেক দিতে হবে, আননেসেসারি কোশ্চেন জিজ্ঞেস করা যাবে না, ভিকটিমে ইনসিডেন্ট নিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে ডিফেন্স লয়ার জিজ্ঞেস করবে না, সেই প্রশ্নগুলো ডিফেন্স লয়ার লিখে কাকে দেবে? জাজকে।
জাস্ট সে প্রশ্নগুলো জিজ্ঞাসা, এগুলো সব কিন্তু বলেছে সাক্ষী কেসে। আজকে আমরা পক্সোতে যেটা দেখছি, এটা হচ্ছে সাক্ষী প্রিন্সিপালটাকে পক্সোতে ইনকর্পোরেট করেছে। তো 1999 সালের মধ্যে সাক্ষী প্রিন্সিপালটা কিন্তু সুপ্রিম কোর্ট সেখানে ডাইরেকশন দিয়েছিল, আর সেই প্রিন্সিপালটা কিন্তু এখন ইমপ্লিমেন্ট হয়েছে। পক্সো কেসে আমরা যখন কম্পেনসেশনের কথা বলি, তাহলে এখানে ওই সেকশন 33-তে বলা আছে, আর রুল 7-এর মধ্যে বলা আছে কম্পেনসেশনের কথা। কী করে, কীরকম কম্পেনসেশন? দু ধরনের, একটা হচ্ছে ইন্ট্রিম কম্পেনসেশন, একটা হচ্ছে ফাইনাল কম্পেনসেশন। হয় ইজ টু বি গিভেন, এটা অ্যাপ্লিকেশন দেবে কে? অন বিহাফ অফ দ্য চাইল্ড, বা কোর্ট সুমোটো করতে পারে, দুটোই কিন্তু আইনের মধ্যে বলা আছে। গিভেন বাই ফর ফিজিক্যাল ট্রমা, মেন্টাল ট্রমা, ইমিডিয়েট রিহ্যাবিলিটেশন, লস আর ইনজুরি, এই সমস্ত জিনিস জন্য কিন্তু কোর্টের দায়িত্ব হচ্ছে কম্পেনসেশন দেওয়া। কবে দেবে? ইন্ট্রিম কম্পেনসেশন অ্যাট এনি স্টেজ আফটার এফআইআর রেজিস্টার্ড। এফআইআর রেজিস্টার্ড হওয়ার পরেই কিন্তু তার প্রাপ্য। আমাদের এখানে বহু জায়গাতে, বহু ডিস্ট্রিক্টে কম্পেনসেশন, ইন্ট্রিম কম্পেনসেশন দিচ্ছে না। বহু ডিস্ট্রিক্টে কম্পেনসেশন দেওয়ার পর সেটা কিন্তু কমপ্লাই হচ্ছে না। এখন যদি অর্ডারই না হয় তাহলে দেবে কি করে? আমাদের যে কাজ, আমাদের চেষ্টা করা যতটুকু আমরা পাঠাতে পারি। যেটা আমি বলেছি যে ভিকটিম যদি কম্পেনসেশন পায়, তাহলে আমরা একটা আশা রাখতে পারি যে ভিকটিম আমাদের প্রসিকিউশনসকেও সাপোর্ট করবে। আমরা যদি ভিকটিমকে সাপোর্ট না করি, অ্যাকিউজ চেষ্টা করবে ভিকটিমকে উইন এভার করা, ভিকটিমের সঙ্গে কম্প্রোমাইজ করা। আমাদের দেশে আনফর্চুনেটলি অনেক রকম টাইপের কেস কম্প্রোমাইজ হয়। একটা আমার খুব খারাপ এক্সপিরিয়েন্স আমি আপনাকে শেয়ার করি। বারাসাতে, নর্থ ইস্ট বাংলার একটা কেস, হঠাৎ করে একজন ফ্যামিলিকে নিয়ে আসলো আমার কাছে, আমার একটা খুব পুরনো বন্ধু নিয়ে আসলো। তার মেয়ে ছিল মেট্রিক MA পাস, তার শ্বশুরবাড়িতে তাকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। কেস আরম্ভ হয়েছে, আমার কাছে বাবা তার আর একজন ভাই আসলো, আর আমার একটা পাড়া একজন লোকাল পাওয়ারফুল পারসন, সে আমার কাছে নিয়ে এসছে হেল্পের জন্যে। আমার পক্ষে যা সম্ভব আমি তাদের চেষ্টা করে একজন স্পেশাল PP অ্যাপয়েন্ট করালাম। পুলিশ সঙ্গে যেহেতু খুব ক্লোজলি কাজ করি, আমি বলে দিলাম, ভালো করে ইনভেস্টিগেশন হয়েছে, চার্জশিট জমা হয়েছে, PP অ্যাপয়েন্ট করা হয়েছে। যেই ট্রায়াল আরম্ভ হলো, তখন বাড়ি উইটনেসগুলো হস্টাইল হতে আরম্ভ হলো। PP ফোন করলো যে সারফাজ ভাই, আমরা তো এতে স্পেশাল PP অ্যাপয়েন্ট করেছো আমাকে, কিন্তু সব তো হস্টাইল হচ্ছে। তো আমাকে যে নিয়ে এসলাম তাকে জিজ্ঞেস করকে ডাক কেন হচ্ছে এটা। তারপরে এসে বলল যে ওদের মধ্যে একটা কম্প্রোমাইজ হয়েছে। মেয়ের বাবা, তার একটা সেকেন্ড মেয়ে আছে, বলল যে ওরা 20 লাখ টাকা মতন আমাকে অফার করেছে, সেই টাকা থেকে আমি ছোটো মেয়ের বিয়ে দিয়ে দেবো, তা আমরা কম্প্রোমাইজ করে নিয়েছি। তা আমাকে খাটালি কেন আননেসেসারিলি? আমরা তো কাজ করেছি, কষ্ট করেছি। বলে আমাদের দেশে অনেক কেসেসগুলো, ইভেন খুব সিরিয়াস কেসেসগুলো কিন্তু কম্প্রোমাইজ হয়। একটা হচ্ছে ভিকটিমের যে প্রাপ্য যদি ভিকটিমকে দিতে পারি, তাহলে চান্সেস অফ কম্প্রোমাইজ বা এরকম ইললিগাল কম্প্রোমাইজের চান্সেসগুলো কমে যাবে। বলে আমাদেরকে যে ভিকটিম প্রাপ্য আমাদেরকে দেওয়া উচিত, কারণ ওর তো অধিকার, আমি তো কোনো চ্যারিটি করছি না। তার রাইটস ভায়োলেট হয়েছে, স্টেট ফেল করেছে, তাকে তার প্রাপ্য পাওয়া উচিত। তা কিন্তু ইস্যু হচ্ছে একটা ইন্ট্রিম কম্পেনসেশন, একটা কেস শেষ হওয়ার পরে কম্পেনসেশন। একটা কেস ছিল ইরা ভার্সেস স্টেট, 2017 সালে জাজমেন্ট। সুপ্রিম কোর্ট সেখানে বলল, স্পেশাল কোর্ট হ্যাজ আ পাওয়ার অন ইটস ওন or application filed by or on behalf of the child to pass interim order for grant of compensation to meet immediate need of the child for relief or rehabilitation at any stage after registration of FIR, or to recommend award of compensation where accused is convicted or where case end in acquittal or discharge of the accused is not traced or identified, and where the child has suffered loss or injury, taken into account consideration of all relevant factor, such compensation to be paid by the state government. কেসের শাস্তি হলো না, victimized হয়েছে, victim is entitled to get compensation, আমি তার প্রাপ্য তাকে পৌঁছে দিতে পারছি। একটা অন্য কেস ছিল শাহবাজ নূর মোহাম্মদ ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র, 2024 সালে জাজমেন্ট। সুপ্রিম কোর্ট ম্যান্ডেটেড দ্যাট ইন কেস ইনভলভিং বডিলি হার্ম, especially in sexual assault cases involving minors or women, session court should order victim compensation under 357A of the CRPC। এখন নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে।
So court bollo, we direct the session court which adjudicates a case concerning the bodily injury such as sexual assault etc., particularly on the minor children and women, should order for the victim compensation to paid having regard to the facts and circumstances of the case based on the evidence on record while passing the judgment either convicting or acquitting the accused, conviction holeo acquittal holeo. Secondly, the said directive must be implemented by the district legal service authorities or SALSA as the case may be in letter and spirit and in the quickest manner and to ensure that the victim is paid compensation at the earliest. এটা কোর্টের ডাইরেকশন। আমরা জানি দেশে আমাদের সুপ্রিম কোর্ট যে কথাগুলো বলে সেটা হচ্ছে ল, আমাদের এখানে ইমপ্লিমেন্ট হয়। রুল 7 যেটা পক্সোতে রুল আছে, রুল 7 পক্সোর বলেছে যে আমি যে কম্পেনশন দেবে বা কোর্ট যে কম্পেনশনটা দেবে কোন কোন জিনিস তার মাথাতে রাখবে কম্পেনশন দেওয়ার জন্যে। প্রথম হচ্ছে পিকুনিয়ারি ফ্যাক্টর, এক্সপেন্ডিচার কী হলো, তার চিকিৎসা কী এক্সপেন্ডিচার্স হলো, তার লস অফ এমপ্লয়মেন্ট ইনক্লুডিং অ্যাবসেন্স ডিউ, লস অফ এডুকেশনাল অপরচুনিটি, নন পিকুনিয়ারি ফ্যাক্টর, টাইপ অফ অ্যাবিউজ, গ্র্যাভিটি, অফেন্স, রিলেশনশিপ উইথ দ্য চাইল্ড উইথ দি অফেন্ডার, লেন্থ অফ অ্যাবিউজ, প্রেগনেন্সি, এসটিভি, এইচআইভি, এগুলো সবই কিন্তু মাথাতে রেখে কোর্টকে ডিসাইড করতে হবে কি কম্পেনসেশন দেবে। আমাদের পক্সোর কম্পেনসেশন সিস্টেমটা কিন্তু অনেক উন্নত, রুলসটা খুব ক্লিয়ার টার্মসে বলেছে। সিআরপিসির কম্পেনসেশনের মধ্যে এখন বিএনএসের মধ্যে সেই রুলসটা খুব ভাবে আসেনি, কিন্তু এগুলো সবই কিন্তু ফিজিক্যাল মেন্টাল ট্রমা, ইমিডিয়েট রিহ্যাবিলিটেশন, লস, এগুলো সবকে নিয়ে আমরা কিন্তু কম্পেনসেশন দিতে পারবো। তারপরে সেকেন্ড ইস্যু হচ্ছে কম্পেনসেশন ল বলছে, বিএনএসএসও বলেছে, পক্সোও বলেছে। সিকিউরিটি অফ দ্য ভিকটিম, আইন বলেছে identify the physical and psychological barrier to the safety of in order to develop a plan guarantees of safety, immediate notification of the victim upon arrest or release of the accused on bail on parole or appeal, সেকশন 288 এ ছিল আইপিসির, এখন 73 বিএনএস এর মধ্যে বলেছে, পক্সোতেও কিন্তু ম্যান্ডেট আছে। সেকশন 207 ছিল যেটা ওই কপিগুলো সার্ভিস হতো, এখন 230 আছে, ভিকটিমকে কপি দিতে হবে, আগে যেটা ছিল না, আগে চার্জশিটে কপি ভিকটিমকে দেওয়ার জায়গা ছিল না, এখন নতুন ল বলেছে ভিকটিমকেও কিন্তু কপি বা ভিকটিম লয়ারকে চার্জশিটে কপি দিতে হবে, যেটা আগে ছিল না। ভিকটিমের প্রোটেকশনের কথা সেকশন 228 এ আইপিসির বা 72 বিএনএসের ন্যায়সানিতা, সেখানে বলেছে কোনো যদি আইডেন্টিটি ডিসক্লোজার হয় এক্সেট্রা তাহলে সেটা পানিশেবল অফেন্স, কেউ যদি ভিকটিমের নাম পাবলিশ করে দেয়, আইডেন্টিটি ডিসক্লোজ করে দেয়। 357 এ যেটা ছিল ভিকটিম কম্পেনসেশন স্কিম, এখন এটা হয়েছে 396, এখানেও কিন্তু ভিকটিম এন্টাইটেল কম্পেনসেশনের ইররেসপেক্টিভ অফ দি আউটকাম অফ দ্য কেস। এটা মনে রাখতে হবে, আমরা অনেক সময় লিঙ্ক করে দিই ভিকটিম কম্পেনসেশনকে কনভিকশন সঙ্গে লিঙ্ক করি, আইন কিন্তু সেটা নয়। যখন 357 এ আসলো এই উদ্দেশ্য নিয়ে আসলো যে আমরা ভিকটিমের কম্পেনসেশন শুড নট বি লিঙ্ক উইথ দি আউটকাম অফ দ্য কেস। আপনারা জানেন আমাদের দেশে অনেকগুলো কনস্টিটিউশনাল জুরিসপ্রুডেন্সের মধ্যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কম্পেনসেশন দিয়েছে, সেখানে অনেক টাকা দেয়। যেমনি কলকাতা রেলওয়ে স্টেশন, হাওড়া রেলওয়ে স্টেশনের মধ্যে একটা মেয়ের রেপ হয়েছিল, বাংলাদেশি মেয়ে, কেসের নাম হচ্ছে চন্দ্রিমা দাস, সেখানে কোর্ট 10 লাখ টাকা কম্পেনসেশন দিয়েছিল, সুপ্রিম কোর্ট সেটা আফার্ম করেছিল। একটা উত্তরাখণ্ড রেলিস কেস আছে, সেখানে 5 লাখ টাকা অবধি কম্পেনসেশন দিয়েছে, কিন্তু আমরা যখন দেখব পুরনো রেপ কেসগুলো, সেক্সুয়াল অফেন্স কেসগুলো 10,000 টাকা কম্পেনসেশন, 5,000 টাকা কম্পেনসেশন, যেটা সেমফুল। ল বলছে, এখন তো স্কিমের মধ্যে বলে দিয়েছে আমি কতটা কম্পেনসেশন দেবো, ওয়েস্ট বেঙ্গলের স্কিম আছে ভিকটিম কম্পেনসেশন স্কিম, সেই হিসাবে কম্পেনসেশন দেওয়া উচিত। 366 যেটা আগে 327 ছিল, একটা আরও রাইট, প্রথম সেকশানে বললো কোর্টটা ওপেন হবে, তাহলে সবাই কোর্টে অ্যাক্সেস আছে, সবাই কোর্টে যেতে পারবে, কিন্তু তারপরে পার্টে বলল ইন ক্যামেরা ট্রায়ালের কথা, সেক্সুয়াল অফেন্সের কেসগুলোতে ইন ক্যামেরা ট্রায়াল হবে। এই ইন ক্যামেরা ট্রায়ালকে কিন্তু আরও এগিয়ে নিয়ে গিয়েছিল ওই সাক্ষী কেসের মধ্যে, যেখানে শুধু ইন ক্যামেরা হলে হবে না, পর্দা লাগাতে হবে, সিসিটিভি থেকে করতে হবে, টাইম দিতে হবে, সাপোর্ট পারসন থাকতে হবে। সাক্ষী কেসই বলেছিল, ধরুন অ্যাকিউজ ইন ক্যামেরা তো হচ্ছে, অ্যাকিউজে 10 জন লয়ার কোর্টরুমে বসে আছে আর ভিকটিম বেচারি একা, তাহলে ভিকটিমের পাশে লোক থাকবে না কেন? তার জন্যই সাপোর্ট পারসন কনসেপ্ট আসলো।
practice directions pertaining to non-disclosure of identity. প্রফুল্লা মুরা ভার্সিটি অফ ওয়েস্ট বেঙ্গল এখানে বলেছে ভিকটিমের আইডেন্টিটি ডিসক্লোজ করা যাবে না। এখন রিসেন্টলি কলকাতাতে যে ল কলেজে ইনসিডেন্ট হলো, সেখানে ওই এফআইআর কপি অনেক জায়গায় নাম অ্যাকিউজের নামটা পাল্টি করা দেওয়া হলো। অবশ্য লয়ের মধ্যে কোথাও বলিনি যে অ্যাকিউজের নাম চেঞ্জ করতে হবে, কিন্তু পুলিশে যেটা ভিউ হচ্ছে, আমরা যখন বলি ভিকটিমে নূপুর সাক্সেনা কেসের মধ্যে সুপ্রিম কোর্ট বলেছিল যে আমরা এরকম কোনো ইনফরমেশান ডিসক্লোজ করবো না যার থেকে আমি ভিকটিমকে আইডেন্টিফাই করতে পারি। ফর এক্সাম্পল, একটা কেসের মধ্যে বাবা নিজের মেয়েকে রেপ করেছে, অ্যাকিউজের নাম ডিসক্লোজ করা যাবে না। যদি কেস এরকম থাকে যে বাবার নামটা ডিসক্লোজ করলে তো জানা যাবে, বলে সেখানে বাবার নামটাকে হাইড করা উচিত, কেন সেখান থেকে আমি রিচ করতে পারবো বলে। এই অন দ্যাট প্রেমাইস অনলি কলকাতা পুলিশের জাস্টিফিকেশন ছিল যে যাতে ওই কলেজের মধ্যে নামটা ডিসক্লোজ না হয় তার জন্য হাইড করেছে। বাট কলেজে হাজার হাজার ছেলে আছে, তো দ্যাটস দ্য ইস্যু যে ওরা ওদের আসলে আন্ডারস্ট্যান্ডিং ঠিক ছিল কিনা, এটা অন্য ইস্যু। বাট দ্য আইডিয়া হচ্ছে যে আমি কোনো জিনিস এরকম করবো না যার থেকে ভিকটিম আইডেন্টিফিকেশনসটা রিলিজ মানে জানা যেতে পারবে। এই প্রোটেকশনসটা কিন্তু আইনের মধ্যে ক্যাটেগরিক্যালি বলা আছে। একটা কেস ছিল প্রবীর ভূঁইয়া আলিয়াস প্রবীর ভূঁইয়া ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল পক্সো কেসের। কোর্ট এখানেও একটা সিরিজ অফ ডাইরেকশন দিয়েছে। সেই ডাইরেকশনস ইনক্লুড, আমি পড়ছি, দ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাল অবটেন সিগনেচার অর লেফট অফ ইমপ্রেশন অফ দ্য ভিকটিম অন আ সেপারেট পেজ আফটার হিজ স্টেটমেন্ট ইজ read over and explained to the victim by him. The signature of the victim along with the certificate of the London magistrate in separate page shall be kept separately in the sealed cover, and the London judge shall be entitled to open said envelope if necessary during trial. কেন ভিকটিম আইডেন্টিটি ডিসক্লোজ না হয় তার জন্যে। যেইটুকুনি জায়গায় ভিকটিম নাম থাকবে সেগুলো সিল এনভেলপে থাকবে যাতে কমন রেকর্ডের মধ্যে না থাকে। অনেকগুলো সেফগার্ড আছে। সো 327 সাব ক্লজ 2 বলেছে ইন অ্যাডিশনস টু অফেন্স মেনশন আইপিসির ক্ষেত্রে হোল্ডিং ট্রায়াল অফ সেক্স অ্যাবিউজ অর রেপ স্ক্রিন অর সাম অ্যারেঞ্জমেন্ট টু বি মেড। পক্সি বলা ছিল যে স্ক্রিন থাকবে। ডিফেন্স লয়ার ইনসিডেন্ট নিয়ে ডাইরেক্টলি প্রশ্ন জিজ্ঞেস করবে না, জাজকে দেবে, জাজ সেগুলো জিজ্ঞেস করবে। এগুলো সব প্রোটেকশান। অনেক জায়গা কমপ্লাই হয় না, আমাদের চোখ খুলে রাখা দরকার। যদি কমপ্লাই না হয়, আপনার হায়ারে যে সেক্রেটারি আছেন ডালসা, দেখেন এসে কেন ভিকটিমের সাপোর্ট পারসন আপনি, বলে যদি ভিকটিমের সঙ্গে কিছু অন্যায় হয়, যদি ফলো হচ্ছে না প্রসেসটা, তাহলে ভিকটিমের সঙ্গে অন্যায় হচ্ছে। সো ইউ হ্যাভ টু ইনফর্ম টু আপিয়ার অথরিটি। কী হলো না হলো অ্যাটলিস্ট ইউ পুট ইন রাইটিং, ইউর কনসার্নস উইল বি ক্লিয়ার যে আমি আমার অথরিটিকে বলেছি যে এই প্রসেসটা ফলো হচ্ছে না। অথরিটি ক্যান রাইট টু ডিস্ট্রিক্ট জাজ বা অথরিটি ক্যান রাইট টু হাইকোর্টে জুভিনাইলের কমিটি আছে, ওই কমিটিতে রাখবে। একবার হাইকোর্ট ইন্টারনাল সার্কুলার দিলে জিনিসটা চেঞ্জ হয়ে যায়। আমরা অনেক সময় এইভাবেই কিন্তু জিনিসটা চেঞ্জ করা হয়। আমার সুপ্রিম কোর্টে বহুদিন আগের কেস এটা আছে, দিল্লি ডোমেস্টিক ওয়ার্কিংস উইমেন ফোরাম ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। সেখানে সুপ্রিম কোর্ট শেষ সময়তে 1995 কেস, সেখানে সুপ্রিম কোর্ট বলেছিল যে সেক্সুয়াল অফেন্স কেসে ভিকটিমের অধিকার আছে, ভিকটিম শুড গেট কম্পেনসেশন। এটা তার রাইট, আমি চ্যারিটি করছি না, ভিকটিমকে কম্পেনসেশন দিতে হবে। কিন্তু এই যে মিনিস্ট্রি অফ হোমস অ্যাফেয়ার্স একটা ডেটা পাবলিশ করেছে 2014 থেকে 2018-তে, যে নির্ভয়া ফান্ড যেটা তৈরি করা হয়েছিল তার মধ্যে কত সংখ্যা স্পেন্ড হয়েছে, সামান্য, অনলি 14%। আবার একটা জিনিস আরও বলি আপনাকে নির্ভয়া ইনসিডেন্ট নিয়ে, যেটা আমরা কোনোদিন আলোচনা করিনি। আনফর্চুনেটলি আমরা নির্ভয়া নিয়ে অল ওভার ইন্ডিয়া আমরা এজিটেট করেছি, সবাই ঝান্ডা নিয়েছে, ডান্ডা নিয়েছে, আলোচনা করেছে, একটা অ্যাসপেক্ট কিন্তু কেউ টাচ করিনি। কোন অ্যাসপেক্ট বলুন তো? নির্ভয়া কাণ্ডের পরে বিবিসি একটা ডকুমেন্টারি বানিয়েছিল, ডকুমেন্টারির নাম হচ্ছে ইন্ডিয়াস ডটার। আমরা এত সেন্সিটিভ হয়ে যায় না অনেক সময়, আমরা ইমিডিয়েটলি যেদিন ডকুমেন্টারি পাবলিশ হবে, বিবিসি দেখাবে অল ওভার ওয়ার্ল্ড, ইমিডিয়েটলি ব্যান করে দিলাম, দেখতেও দিলাম না লোকজনকে। ওই ডকুমেন্টারির মধ্যে যে অ্যাকিউজ আছে তারা বলল সেদিন তারা কোথায় যাচ্ছিল। অ্যাকিউজ সেদিন রোববার দিন তারা চান টান করে রেডি করে একটা বাসে মিনি বাস যেটা ছিল তাতে বসলো, তারা যাচ্ছিল কোথায়, কোথায় যাচ্ছিল বলুন তো? আইডিয়া আছে কারো? দেখবেন ইন্ডিয়াস ডটার, ইন্টারনেট গভর্নমেন্ট ব্যান করেছে, কিন্তু ইন্টারনেটের যুগে কিছু ব্যান থাকে না, কোথাও কোথাও অ্যাভেলেবেল থাকে। তারা অ্যাকিউজরা সেদিন যাচ্ছিল
দিল্লিতে একটা জায়গা যাকে বলা হয় জিবি রোড, ইন্ডিয়াস ডটার, বিবিসি ডকুমেন্টারি ইন্ডিয়াস ডটার। ওরা যাচ্ছিল দিল্লিতে একটা জায়গা যার নাম হচ্ছে জিবি রোড। জিবি রোডটা কি? দিল্লির সোনাগাছি, যেটা কলকাতাতে আছে। আমরা কেউ আলোচনা করলাম না। ওই যে অ্যাকিউজ, তাদের মেন্টালিটি যে তাদের কাছে পকেটে পয়সা আছে, তারা একটা এরিয়াতেই যাবে, একটা মেয়েকে পয়সা দিয়ে পারচেস করতে পারবে সেক্সের জন্যে। তার এটা মেন্টাল আইডেন্টিটি। আমরা সিডো কনভেনশন সই করেছি, রেটিফাই করেছি। সেখানে আর্টিকেল 5 ক্যাটেগরিক্যালি বলছে যে গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে যে কোনো কালচার উইচ ইজ রেসপন্সিবল ফর ভায়োলেশন অফ উইমেন রাইটস, সেই কালচারকে চেঞ্জ করার গভর্নমেন্টের দায়িত্ব। তাহলে আজকে যদি আমাদের সমাজের মধ্যে এই কালচার থাকে যে পুরুষ মনে করে যে আমি মেয়েকে পারচেস করতে পারবো, এই কালচারটা কি চেঞ্জ করা দরকার নেই? ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট, আমি বলি হয়তো জিবি রোড যদি না থাকতো তাহলে নির্ভয়া বেঁচে থাকতো। কেন, তারা তো জিবি রোডে যাচ্ছিল। দে আর গোয়িং টু বাই সাম উইমেন দেয়ার, বাই গার্লস দেয়ার। রাস্তা দেখছে একটা হেল্পলেস মেয়েকে পেয়েছে, আমরা জানি কি করেছে তারা। তাহলে আজকে এই যে প্লেস অফ এক্সপ্লয়টেশন যদি না থাকতো, তাহলে সেই মেয়েটাই হয়তো আজকে বেঁচে থাকতো। তাহলে স্টেটের কি রেসপন্সিবিলিটি নেই যে আমরা এই প্লেস অফ এক্সপ্লয়টেশনকে টার্গেট করি, যেখানে কনসিস্টেন্টলি প্রতিদিন লোক রেপ হচ্ছে? অনেক জায়গাতে আমাদের সবার আর্টিকেল 21 আছে। কেউ যদি কোনো কারোর সঙ্গে সম্পর্ক রাখে, টাকা নিয়ে রাখে, কেউ মাথা ব্যথা নেই। কিন্তু এই যে কমার্শিয়াল এক্সপ্লয়টেশনস, ট্রাফিকাররা কাউকে ট্রাফিক করছে ফর গেটিং ইনকাম, যারা প্রফিটার করছে, এই জিনিসগুলো এখনও অনেক জায়গা আছে যে জায়গা পুলিশ ঢুকতে পারে না। এই রেড লাইট এরিয়াগুলোতে আমরা অনেক সময় বলি সেক্স ওয়ার্ক এক্সেট্রা এক্সেট্রা ওয়ার্ডটা ইউজ করি, কিন্তু তার ক্যাটাগরিজ আছে। কলকাতা রেড লাইট এরিয়াগুলোতে 3টে ভাগে ভাগ করা। প্রথম ক্যাটাগরিকে বলা হয় ছোকরি, ইয়াং গার্ল, তারা স্লেভ, কেউ তার ধারে কাছে যেতে পারে না। এখনও ট্রাফিক হয়, এখনও বিক্রি হয়, এখনও প্রতিদিন রেপ হয়, তাদের হাজার হাজার রেপ হয়। আমরা কিন্তু তো আলোচনা করিনি সেটা। তারপরে আধিয়া, কয়েক বছর পরে, 10 বছর পরে, 15 বছর পরে তারা একটু ইন্ডিপেন্ডেন্স পায়। তারপরে তারা আমরা বলি সেক্স ওয়ার্কার, নিউট্রাল, ইন্ডিপেন্ডেন্ট এক্সেট্রা। কিন্তু সেটা অনেক পরে স্টেজে আসে, মানুষ স্লেভ হিসাবে থাকে। আমরা বলি স্লেভারি শেষ হয়ে গেছে, বাস্তবে কিন্তু স্লেভারি শেষ হয়নি, স্লেভারি এখনও আছে। আমার আর্গুমেন্ট যে হয়তো সেদিন যদি জিবি রোড না থাকতো, নির্ভয়া বেঁচে থাকতো। তাহলে স্টেটের রেসপন্সিবিলিটি হচ্ছে এটা এনশিওর করা যাতে আগামী দিনের মধ্যে কোনো মেয়ে এক্সপ্লয়টেশন হবে না। আজকে জিবি রোড কলকাতার সোনাগাছি আছে, নেক্সট 1 বছরে ধরুন যদি 100 মেয়ের ট্রাফিকিং হয়ে ওখানে বিক্রি হয়, এই সমস্ত 100 মেয়ের যতবার রেপ হয়েছে কে রেসপন্সিবল? সরকার। কোথাও না কোথাও আমাদের ডিউ ডিলিজেন্স ফেলিওর, আমরা প্রিভেন্ট করতে পারলাম না ওই এক্সপ্লয়টেশনসটাকে। বলে এই যে এক্সপ্লয়টেশন একটা যেটা ইস্যু আসে, নর্মালি লোকজন বলে যে এরকম জায়গা যদি না থাকে তাহলে ভালো ঘরের মেয়েগুলো সেফ থাকবে না। এটা ভালো আছে, একটা সোশ্যাল সার্ভিস প্রোভাইড করছে, এরকম একটা আর্গুমেন্ট লোকজন দেয়। মানে এরকম মনে হয় যে পুরুষ মানে সেক্স পারচেজ না করলে সে বেঁচেই থাকবে না, মরে যাবে সবাই। বাস্তবে কিন্তু সেরকম নয়, এটা কন্টার আর্গুমেন্ট আছে। আমি অনেকগুলো এরকম কেস পেয়েছি যেখানে মহিলা আমাকে ইন্টারভিউতে বলল যে তার পুরুষ বিভিন্ন সময় যায় রেড লাইট এরিয়াতে, অ্যান্ড এসে দে এক্সপ্লয়েট করে যে ওকে সেরকম এন্টারটেন করতে হবে। বলে ইট ইজ আনাদার রেসপন্সিবল ফর ভায়োলেশন অফ উইমেন রাইটস। নির্ভয়া একটা এক্সাম্পল দিলাম। বলে এই যে কন্টার আর্গুমেন্ট। সেকেন্ড আর্গুমেন্ট, ধরুন একটা লয়ারকে ইন্টারভিউ করতে গিয়ে বাংলাদেশে আমাকে বলল এই যে আর্গুমেন্ট আছে না যে ওটা না হলে হবে না, ও বললো কন্টার আর্গুমেন্ট হচ্ছে যে আজকে যে সমাজে রেপ হচ্ছে, এক্সপ্লয়টেশন হচ্ছে, তারা কারা? ওই লোকগুলো আছে যারা চিন্তা ভাবনা আছে যে আমি মহিলাকে পারচেস করব। বলে আমাকে এই প্র্যাকটিসটাকেও কোথাও না কোথাও একটা স্টপ লওয়া দরকার। আইন তো ক্লিয়ার, আইটিপিএ খুব ক্লিয়ার বলা আছে, আইটিপিএতে কোনো লাইসেন্স নেই, কোনো পারমিশনস নেই। বলে খুব ডিফিকাল্ট। আমি স্ট্যাটিস্টিকলি চেষ্টা করলাম একটু আমার রিসার্চ অন ট্রাফিকিং ইস্যুর উপরে যে প্রমাণ করা। তো অনেকগুলো জেলাতে আমরা বন্ধ করেছি, যেমন রেড লাইট বন্ধ হয়েছে। যেমন একটা বিহার একটা জেলা আছে কাঠিয়ার, এখন গোয়াতে কয়েকটা ডিস্ট্রিক্টের মধ্যে রেড বন্ধ হয়েছে, কাঠিয়ারের রেড বন্ধ হলো। আমি কিন্তু কোনো এর ইম্প্যাক্ট পেলাম না নাম্বার অফ রেপ ইন কাঠিয়ার।
বলে এই যে রেড লাইট না থাকলে যে মহিলার রেপ বেড়ে যাবে, অফেন্স বেড়ে যাবে, এর কোনো সম্পর্ক, স্ট্যাটিস্টিক্যালি কোনো সম্পর্ক নেই। এগুলো সব মিথ, এক্সপ্লয়টেশনটাকে কন্টিনিউ করার জন্যে। কম্পেনসেশনের প্রসেসটা কী হবে? 3 ধাপ। ফার্স্ট, অ্যাপ্লিকেশনস টু ডালসা সালসা, মেম্বার অফ দ্য ক্রিমিনাল ইঞ্জুরিজ কম্পেনসেশন বোর্ড, ডিএম আছে, ডিস্ট্রিক্ট জাজ আছে, এসপি আছে, সিএমও আছে, সেক্রেটারি আছে, 2 মাসের মধ্যে এটাকে ডিসপোজাল হওয়ার কথা। সেকেন্ড হচ্ছে ডালসা ইনকোয়ারি করবে, ওয়াই কোর্ট ডাজ নট রেকমেন্ড কোয়ান্টাম অফ কম্পেনসেশন উইচ ক্যান বি কন্ডাক্ট ট্রায়াল। স্টেপ 3, পক্সো ভিকটিম থ্রু স্পেশাল কোর্ট, তার কম্পেনসেশন হবে। ডিসপোজাল অফ কম্পেনসেশনে স্টেট আর সেন্ট্রাল একটা রেশিও আছে, বাট কম্পেনসেশন পাওয়ার কথা। 2018 সালে নালসা একটা গাইডলাইন্স আছে কম্পেনসেশন নিয়ে, সেখানে নালসা বলেছে কম্পেনসেশন কী পাওয়া যাবে। ল অফ অ্যাসিড অ্যাটাকের ক্ষেত্রে কিন্তু তার ভিকটিমের জন্য কিন্তু আমাদের কাছে দেশে আইন আছে, ন্যায় সাহিত্যাতে সেকশন অ্যাড হয়ে গেছে, সেখানে কম্পেনসেশনের কথা বলা আছে। এসডিএম কম্পেনসেশন দেবে 50,000 টাকা ইমিডিয়েটলি আফটার এনি কাইন্ড অফ অ্যাসিড অ্যাটাক। আমরা জানি অ্যাসিড অ্যাটাক নিয়ে যে কেসটা হয়েছিল লক্ষ্মী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, খুব নাম করা কেস, তারপরে কিন্তু আমাদের আইপিসি চেঞ্জ হয়েছে, ন্যায় স্বাধীনতা নিয়ে এসছে। বলে এই কেসটাও বলেছে যে অ্যাসিড অ্যাটাক ভিকটিম তাদেরও কিন্তু এন্টাইটেলমেন্ট আছে কম্পেনসেশন পাওয়ার কথা। বন্ডেড লেবারের ক্ষেত্রে তাদের এন্টাইটেলমেন্ট হচ্ছে কম্পেনসেশন পাওয়ার কথা। কোর্ট একটা সিরিজ অফ ডাইরেকশনস দিল এই কেসের মধ্যে, that as after care and rehabilitation an amount of 1 lakh to be paid within 15 days from the occurrence of the crime when brought the notice to the state or union government, and remaining 2 lakhs to be paid as soon as possible within the time of 2 months. এটা অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে বলা আছে আইনের মধ্যে। যারা ভিকটিম, এই যে আমি কালকে বলছিলাম ভিকটিম সেন্ট্রাল পয়েন্টে থাকবে, অন্যগুলো যে কটা আছে ফাংশনারিজ, আমরা ভিকটিমকে সাপোর্ট দেওয়ার জন্যে আমরা কাজ করছি। কেন একজন ভিকটিম আছে, ভিকটিমের আমরা সার্ভিস প্রোভাইডার, আমরা সাপোর্ট করছি বলে এই ফাংশনারিজগুলো আছে, সেটা পুলিশ হতে পারে, কোর্ট হতে পারে, লিগাল ইনস্টিটিউশন হতে পারে, হসপিটাল হতে পারে, ফ্যামিলি হতে পারে, সোসাইটি হতে পারে, ফ্রেন্ডস হতে পারে, সোশ্যাল ওয়ার্কার হতে পারে। ভিকটিমের ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার মধ্যে অনেক কিছু সেকশনসগুলো অ্যাড হয়েছে। ভিকটিমের অধিকার হচ্ছে সে নিজের লয়ার অ্যাপয়েন্ট করতে পারে, সেকশন 18-এর মধ্যে ক্যাটেগরিক্যালি বলেছে। চার্জশিটের ক্ষেত্রে বলা আছে ভিকটিমকে 90 দিনের মধ্যে ইনফরমেশন দিতে হবে, চার্জশিটে কপি ভিকটিম পাবে, আইনের মধ্যে বলেছে। তার রাইট হচ্ছে অ্যাপিল ফাইল করা, সে অ্যাপিল ফাইল করতে পারবে। ভিকটিমের 154, 54, 155 ধারার মধ্যে, 700 অধীনের মধ্যে বলা আছে যে ওকে কোনো ইনডিসেন্ট স্ক্যান্ডালাস কোশ্চেন জিজ্ঞেস করা যাবে না, হ্যারাসিং কোশ্চেন জিজ্ঞেস করা যাবে না, অ্যানয়িং কোশ্চেন জিজ্ঞেস করা যাবে না। কিন্তু আপনার মধ্যে কজন দেখেছেন এই সিনেমাটা পিঙ্ক, অমিতাভ বচ্চনের ফিল্ম? যেভাবে প্রশ্ন জিজ্ঞেস করা হয় এটা কি প্রপার? ডেফিনেটলি না। কিন্তু ল তো বলেছে জাজের পাওয়ার আছে, জাজ ক্যান কন্ট্রোল এভিডেন্সেস। ইনডিসেন্ট কোশ্চেন জিজ্ঞেস করা যাবে না, স্ক্যান্ডালাস কোশ্চেন জিজ্ঞেস করা যাবে না, হ্যারাসিং কোশ্চেন জিজ্ঞেস করা যাবে না। কিন্তু বাস্তবে অনেক সময় কিন্তু ভিকটিম যেভাবে ক্রস এক্সামিনেশন হয়, ইটস অ্যামাউন্টেড টু সেকেন্ড টাইম হ্যারাসমেন্ট। ভিকটিমের রাইটসগুলো আমরা যেটা এর মধ্যে দেখবেন, বিএনএসএসের মধ্যে অনেক কিছু রাইটসগুলো আছে যেগুলো আপনাকে আলোচনা করলাম, এগুলোর মধ্যে পেয়ে যাবেন। প্লি বার্গেনিংয়ের মধ্যে ভিকটিমস একটা রাইট এসছে। আগে যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, উইথড্রল কেসেস, গভর্নমেন্ট চাইলো যার কেস উইথড্রল করে দিল। যখন একটা নতুন চিফ মিনিস্টার হয়, তারা স্পেশাল পিপি অ্যাপয়েন্ট করবে, যতগুলো কেসগুলো উইথড্রল হয়ে যাবে। এখন নতুন ল বলেছে যে না, সিরিয়াস কেসগুলো এমনি উইথড্রল হবে না, ভিকটিমকেও পার্টিসিপেট করতে পারবে। খুব ভালো করলো। কেন এই পলিটিক্যাল লিডার্সরা সবসময় কিন্তু পাওয়ারে আসলে নিজের কেসগুলোকে উইথড্রল করে। আপনার সুপ্রিম কোর্ট বহু জাজমেন্ট আছে, আমাদের কাছে সময় নেই সেই জাজমেন্টগুলো দেখা। সরওয়ার সিং ভার্সেস স্টেট অফ পাঞ্জাব বলেছে ফ্যাক্টর যে কোর্ট ধ্যান রাখবে ভিকটিমে কম্পেনসেশন দেওয়ার জন্যে, and accused to pay, nature of the offense and the nature of the injury suffered by the victim, এগুলোকে মাথাতে রেখে কম্পেনসেশন দিতে হবে। রতন সিং এর মধ্যে কোর্ট বলেছে ভিকটিম অফ ক্রাইম ডু নট attract the attention of the law, victim reparation is still vanish from the criminal jurisprudence. victim প্রাপ্য হচ্ছে তার রিপারেশন দেওয়া, তাকে সাপোর্ট দেওয়া। ভীম সিংয়ে বলেছে ভিকটিমকে কম্পেনসেশন দেওয়ার কথা। এটা বহু পুরনো কেস, যেখানে ভীম সিং একজন এমএলএ, তাকে আটকে রেখেছে থানাতে, ভোট দিতে পারিনি অ্যাসেম্বলিতে, 50 টাকা কম্পেনসেশন দেওয়া হয়েছে। রতি রাম ভার্সেস মধ্যপ্রদেশ 2012 সালের কেস, সুপ্রিম কোর্ট বলল
it is not exclusive right of the accused but also collective requirement of society. The victim is also entitled to it. Victim অধিকার। বোধহয় গৌতম কেস খুব ইন্টারেস্টিং কেস। আমরা অনেক সময় যখন এফআইআর করতে যাই সেই সময়তে আপনার বোধহয় গৌতম কেসের মধ্যে এই যে এফআইআর যখন হয় সে এফআইআর ক্ষেত্রে রেপকে মানে কোনো একটা মেয়ের সঙ্গে অনেকদিন সম্পর্ক আছে, তারপরে ডিট্যাচমেন্ট হলো, এর জন্যই কিন্তু এখন 69 এসছে নতুন ন্যায় সংহিতার মধ্যে। তা এই একটা কেস ছিল বৌদ্ধ গৌতম, সুব্রত চক্রবর্তী হচ্ছে তার ছাত্রী, এ হচ্ছে কলেজে লেকচারার, দুজনে বহুদিনের সম্পর্ক। তারপরে হঠাৎ করে দুজন রিলেশনশিপ ডিট্যাচ হলো। এবার সুব্রত চক্রবর্তী যে রেপের মামলা আনলো, বৈশত গৌতম হাইকোর্টে গেল কসিং জন্য, হাইকোর্ট বললো কস হবে না। সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্টও কস করেনি। সুপ্রিম কোর্ট বলল যে বেটার কনসেন্সুয়াল অর নট কে ডিসাইড করবে? ট্রায়াল কোর্ট, ট্রায়াল ফেস করতে হবে। বলে এই কেসগুলোতে অনেক সময় হয় কনসেন্সুয়াল ইস্যু, এটা কোর্ট ডিসাইড করবে, আপনি ডিসাইড করতে পারেন না, আমি ডিসাইড করতে পারি না, পুলিশ ডিসাইড করতে পারে না। মেয়ে যখন বলছে কোনো কনসেন্ট ছিল না, wanted to no consent. Maru Ram versus Union of India, a victim of crime cannot be a forgetting man in the criminal justice system, তাকে সাপোর্ট দিতে হবে। আনকুশ শিবাজি গ্যাকওয়ার্ড কেসের মধ্যে বলেছে সুপ্রিম কোর্ট হেল্ড ম্যান্ডেটরি ডিউটি অফ দ্য ক্রিমিনাল কোর্ট টু অ্যাপ্লাই ইটস মাইন্ড টু কোশ্চেন্স অফ অ্যাওয়ার্ডিং কম্পেনসেশন ইন এভরি কেস, সব কেসের মধ্যে কিন্তু কম্পেনসেশন দিতে হবে। Mofil Khan versus State of Jharkhand, Chief Justice bench of 3 judges observed on the consideration of rights of the victim and incidental victim life, family and co-sufferer, the judiciary has a paramount duty to safeguard the rights of the victim as diligently as those of the perpetrators, and the society too is an incidental victim of crime. আমরা যদি না করতে পারি, আমরা সোসাইটি সাফার করে। এরকম অনেক কেস আছে, সত্যপাল সিং, নিপুণ সাক্সেনা, যেখানে বলেছে ভিকটিম নামগুলো ডিসক্লোজ করা যাবে না। মল্লিকার্জুন কোদাগালি কেসের মধ্যে কোর্ট ডিসকাস করেছে স্টেপস অফ দ্য ভিকটিম ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। আমরা জানি এখন কোর্ট অনেক সময়তে একটা কেসের কি ইম্প্যাক্ট হবে ভিকটিমের উপরে, সেই ইম্প্যাক্ট ডিসাইড করতে হবে। আর মনে রাখবেন এই যে কোর্টে যখন ট্রায়াল হয়, সেশন ট্রায়াল হলো, সেশন ট্রায়াল হওয়ার পর যেদিন কোর্ট গিলটি ফাইন্ড করলো সেদিন শাস্তি দেয় না, তারপরে একটা সেন্টেন্স হিয়ারিং হয়। কেন করা হয়? আমাদের লয়ের মধ্যে একটা মার্জিন দেওয়া আছে, ধরুন আপ টু 7 ইয়ার্স, একদিনও হতে পারে, 7 বছর হতে পারে, বিটুইন 3 to 7 ইয়ার্স, 3 বছর হতে পারে, 7 বছর হতে পারে। আমি কোথায় ফিক্স করব, কীভাবে ফিক্স করব? তাহলে তার যে অ্যাগ্রিভেটিং সার্কামস্ট্যান্সেস বা মিটিগেটিং সার্কামস্ট্যান্সেস, সেটা অ্যাকিউজ সেখানে রাখতে পারবে। পিপি অ্যাগ্রিভেটিং সার্কামস্ট্যান্স রাখবে, যার জন্য সে চাইবে বেশি পানিশমেন্ট। অ্যাকিউজ যে আছে সে মিটিগেটিং সার্কামস্ট্যান্সেস রাখবে, তার জন্য কত শাস্তি কম দেওয়া যায়, তারপরে কোর্ট আলটিমেটলি ডিসাইড করবে। বাট এটা ইম্পর্টেন্ট প্রসেস, এর ছাড়া কিন্তু অর্ডার হয় না, শাস্তি হয় না, আনলেস কোর্ট প্রভিশনে ছাড়লো, ওটা অন্য ইস্যু। রেখা মারারকা ভার্সেস ওয়েস্ট বেঙ্গল, সুপ্রিম কোর্ট ওয়াইল ক্লারিফাইং দ্য রড 301 আর 225 আর 311-তে পাওয়ার, মানে যেটা কোর্টকে অ্যাকিউজ ডাকা যাওয়া। পসিবল ভিকটিমের রাইটস, ভিকটিমের যে ভয়েস, অনেকগুলো তার রাইটস আছে, ডিগনিটি, অ্যাক্সেস, ভিকটিম ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, তাকে নোটিশ দেওয়া। ধরুন পুলিশ ফাইনাল রিপোর্ট জমা দিয়ে দিল, তাহলে ফাইনাল রিপোর্ট জমা দিলে কে সাফার করবে? ভিকটিম। তাহলে ভিকটিমকে নোটিশ দিতে হবে। আনফর্চুনেটলি নতুন লতে কিন্তু এটা আনা উচিত ছিল, বিএনএসএসে আনিনি। এটা অনেক জাজমেন্ট আছে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে, যেখানে ভিকটিমকে নোটিশ দেওয়া, যাতে ভিকটিম নারাজি পিটিশন ফাইল করতে পারে, অবজেকশন পিটিশন ফাইল করতে পারে, এর সুযোগ দিতে হবে বলে কোর্টে জাজমেন্ট আছে, সেই মাধ্যমে হয়। নোটিশ দেওয়া, রেসপেক্ট, রেস্টিটিউশন, কম্পেনসেশন, প্রোটেকশন, ফেয়ারনেস, প্রাইভেসি, স্পিরিটি ডিসপোজিশন, এই সমস্ত কিন্তু রাইট হচ্ছে ভিকটিমের, ভিকটিমের অধিকার। উই হ্যাভ টু গিভ দ্যাট রাইট টু দি ভিকটিমস। এক্সপেকটেশন অফ দ্য ভিকটিমস, যাতে এক্সপেক্ট করতে পারে রিলিজ অফ দ্য অ্যাকিউজ, এগুলো মানে ফাইনাল রিলিজ অন পেরোল, রিলিজ অন দ্য মেন্টাল হেলথ ইস্যু, ইনফরমেশন, বলে এরকম অনেকগুলো রাইটস আমাদের ভিকটিমের রাইটসগুলো আছে, যে রাইটসগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। যে ভিকটিমের যে সাফারিংটা কিন্তু এনর্মাস, যতগুলো আমরা এফআইআর দেখি, অফেন্সেস কিন্তু তার থেকে অনেক বেশি। বলে
আমাদের সিস্টেমের উপরে বিশ্বাস করে কোনো ভিকটিম যখন এফআইআর করতে রাজি হয়েছে, কেস করতে রাজি হচ্ছে, আমাদের কর্তব্য হচ্ছে তাকে সাপোর্ট করা, যাতে সেই কেসে আমরা শাস্তি করাতে পারি। বলে এটা কালেকটিভ রেসপন্সিবিলিটি, যে রেসপন্সিবিলিটি আমাদের সবাইকে ডিসচার্জ করতে হবে।